বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যে খবরের দিকে প্রতিনিয়ত নজর রয়েছে আমাদের, আবারও সেই দিকেই নজর রাখবো। সরাসরি আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডে ইতিমধ্যে আপনারা জানেন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। ঠিক এই দুটো শব্দ কেন ব্যবহার করছি, রাজ্য এবং রাজনীতি? তার কারণ আপনারা জানেন এর আগে একেবারে 9ই আগস্ট রাতের বেলা শেষ যে আপডেট ছিল তা ছিল আরজিকর কাণ্ডে একজন ধর্ষিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে মৃত হয়েছেন। এতদূর অবধি সঠিক ছিল, জানা যাচ্ছিল যে কেউ যুক্ত থাকতে পারে অথবা একজনও যুক্ত থাকতে পারে। কিন্তু প্রশ্ন মূলত সত্যিই কি একজন জড়িত নাকি অনেকে জড়িত, এই বিষয় নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এতদিন ধরে। আজ আবারও স্বাধীনতা দিবসের দুদিনের মাথায় আবারও 17ই আগস্ট যখন আমরা বসে রয়েছি, এখন এই মুহূর্তে আপনারা শো দেখছেন, সেই মুহূর্তে এসে দাঁড়িয়েছে এমন একটি বিষয়, তা হলো রাজনীতি। রাজনীতি, ঠিক শুনছেন, রাজ্য এবং রাজনীতি। রাজ্যে ঘটনাটি ঘটেছে তাই জন্য রাজ্য, এবং এই নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে, তাই জন্য রাজনীতি। তাই জন্যই বলার চেষ্টা করছি এখন আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু মূলত এই রাজ্য রাজনীতির তোলপাড় তো চলছে, কিন্তু আদত ভেতরে কি ঘটনা ঘটলো এতদিন ধরে, কি আপডেট রয়েছে এতদিন ধরে, আপনারা সবাই জানেন। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই যে তিলোত্তমা, যে অভয়া, যেই ঘটনার একেবারে সব থেকে বেশি আহত হয়েছে তাদের মা বাবা বলছে, বিভিন্ন রকম স্টেটমেন্ট রাখছেন, অনেক কিছু ধোঁয়াশা রয়েছে। কোনটা সঠিক কোনটা বেঠিক এখনও পর্যন্ত কোনোটাই কংক্রিট বলা সম্ভব নয়। এখনও পর্যন্ত এটা কখনোই বলা সম্ভব নয় যে এটাই রাইট এটা রং। কিন্তু যে ঘটনা ঘটেছে তা একেবারে রাইট, যে সত্যি একজন মেয়ে ধর্ষিতা হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এরপরেও এখনও পর্যন্ত যে আপডেটগুলো উঠে আসছে একের পর এক আপনাদের সামনে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আরজিকর কাণ্ডে মূলত 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল তারপরে ঠিক 12 ঘন্টা পেরিয়ে গেলে লালবাজারের পক্ষ থেকে বিনীত গোয়েল, পুলিশ কমিশনার, আপনারা জানেন বিনীত গোয়েলের তৎপরতায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরায় বিভিন্ন রকম প্রশ্ন করা হয়, কিন্তু তার মধ্যেও উত্তপ্ত হচ্ছিল রাজ্য। বিভিন্ন জায়গায় প্রোটেস্ট চলছিল, সবার মুখে একটাই শব্দ, 3টে শব্দের একটা সেন্টেন্স, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু সেই উই ওয়ান্ট জাস্টিসের ক্ষেত্রে আর যে বিষয়গুলো বারবার উঠে এসছে, বিভিন্ন নাম সামনে আসছে, সেই নামের একেবারে যে বিষয়গুলো উঠে আসছে নামের ক্ষেত্রে, সেই নামগুলো আদতেও কতটা তদন্তের খাতিরে সঠিক ট্র্যাকে নিয়ে যাবে এটা নিয়েও বিস্তর একটা জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিস্তৃত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি তোতন মাখাল। তোতন, এখনও পর্যন্ত যা লেটেস্ট আপডেট রয়েছে, এক মহিলা কনস্টেবলকেও মারা হয়েছে এমনও তথ্য সামনে আসছে। ঠিক কী কারণে তাকে মারা হলো, আরজিকর কাণ্ডে একের পর এক নয়া খোলস ছাড়ছে, কি জানা যাচ্ছে? তোতন, জানা যাচ্ছে জানতে পেরেছিলেন বলে তাকে মারা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আরো যে ঘটনাটি ঘটেছে যত দিন যাচ্ছে করা হয়েছিল, সেখানে কলেজের মনীন্দ্র চন্দ্র কলেজে ছাত্রছাত্রীরা বিক্ষোভের আয়োজন করে এবং একটি মিছিল আকারে সেটি পরিণত হয়। এই মিছিলে মহারাজা মহেন্দ্রচন্দ্র কলেজের সামনে থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত তারা মিছিল করে এবং প্রতিবাদ জানায় যে আরজিকরে যে ঘটনা ঘটেছে তার সুবিচার চাই। যেমনটা তুমি প্রথমেই বলছিলে, 3টে শব্দ, উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটাই এখন সারা ভারতবর্ষ জুড়ে সবার মুখে মুখে। শুধু মহিলার মধ্যে এই প্রতিবাদ আর নেই, তুমি জানো বুধবার রাত্রে 14ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে সারা কলকাতায় মহিলারা দখল করলো রাতের কলকাতা, এবং সেইতে শুধু মহিলা নয়, এখন হাজার পুরুষ মানুষও, যে পুরুষ মানুষ যারা মহিলাদের সম্মান করে তারা প্রমাণিত করলো এই মহিলা যে নৃশংসভাবে খুন হয়েছে, মহিলা ডাক্তার দেশের ভবিষ্যৎ, তার জন্য সকল পুরুষ যারা নারীদের প্রকৃত সম্মান করে তারা সেই 14 তারিখ রাতে বেরিয়ে আজও পর্যন্ত প্রতিবাদে সামিল রয়েছে। তারা জানিয়েছেন যতক্ষণ না প্রকৃত দোষীদের খুঁজে বার করা হবে এবং
তার শাস্তি হবে, তারা এই প্রতিবাদ চালু রাখবে। কারণ সবার ঘরে মা বোন রয়েছে এবং মেয়েরা, আমার ঘরে আর অন্য কারোর ঘরে মেয়েরা বাইরে পড়তে যায়, তো তার সুরক্ষা কোথায়? সেই কারণেই প্রতিবাদ আজও চলছে। একেবারে তোতন, এখনকার লেটেস্ট আপডেট কি ঠিক কি রয়েছে? সিবিআই এখনো তদন্ত চালাচ্ছে, অনেকজনকে সামন পাঠিয়েছে, সন্দীপ ঘোষকে নিয়েও আবারও নতুন করে জেরা শুরু হতে পারে এমনটা জানা যাচ্ছে, সেই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, সন্দীপ ঘোষকে জেরা করেছে, শুরু হতে পারে এবং তার বাড়িতে ইতিমধ্যেই সিবিআই পৌঁছে গেছে। আমরা যেটুকুনি জানতে পারছি, তার বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে যদি আরজি কর সংক্রান্ত কোনো নথি তার বাড়িতে পায়। কারণ সিবিআই মনে করছে যে আরজি কর হাসপাতালে কোনো একটি র্যাকেট চলছিল, যেখানে সেই প্রিন্সিপাল যুক্ত রয়েছে। কেন প্রকাশ্যে তার নাম অনেক ডাক্তারি পড়ুয়ারা জানিয়েছেন সন্দীপ ঘোষই মেন সাসপেক্ট, তাকে উদ্দেশ্য করেই তারা প্রতিবাদ করেছে, তাকে এখানে রাখা যাবে না বা কোনো কলেজে যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে প্রিন্সিপাল করা যাবে না, সম্পূর্ণ তাকে বহিষ্কার করতে হবে। এবং সমস্ত ছাত্রছাত্রীদের একটাই দাবি, কোন কলেজ এর আগে তাকে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল প্রিন্সিপাল করে, সেখানে ছাত্রছাত্রীরা কোনোভাবেই মেনে নেননি। কিন্তু প্রশ্ন একটাই, যখন তিনি নিজেই পদত্যাগ করেছিলেন সেখানে কেন আবার সরকারের পক্ষ থেকে তাকে আবার প্রিন্সিপাল পদে চিত্তরঞ্জন মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল? একাধিক প্রশ্ন নিয়ে সিবিআইও একাধিক সূত্র পেয়েছে, সেই কারণে আজ সন্দীপ ঘোষের বাড়িতে গেছেন। যদি বিশেষ কোনো নথি পায় তাতে এই তদন্তে সাহায্য হতে পারে। একেবারে তোতন, আরও একটা বিষয় যেটা সামনে আসছে, পুলিশের পক্ষ থেকে এখন নতুন এক অভিযান চলছে। সেই অভিযানের মধ্যে জানা যাচ্ছে যারা প্রোটেস্ট করছে সেই প্রোটেস্টকারী ভদ্রলোকদের বাড়িতেও নোটিশ চলে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে। শুধু তাই নয়, 42 জন প্রোটেস্টার যারা রয়েছে, তারা প্রতিবাদ জানিয়েছিলেন, তাদেরকে বদলির কথাও জানা যাচ্ছে। তোতন, একেবারে যারা প্রোটেক্ট করেছিল তাদের বাড়িতে নোটিশ যাচ্ছে এবং সেই নোটিশ যাওয়ার পরে এই প্রতিবাদীরা জানাচ্ছেন সেদিনকে যেসব দুষ্কৃতীরা ঢুকে আরজি করে তাণ্ডব চালিয়েছে তাদের তো চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি। কজনকে গ্রেপ্তার করা হয়েছে বা তারা কোনো দলীয় কর্মী না, তারা দুষ্কৃতী কিছু জানতে পারেন, অথচ যারা প্রতিবাদ জানাবার জন্য সেদিনকে বেরিয়েছিল তাদের বাড়িতে নোটিশ যাচ্ছে এবং তাদের এই জায়গাটাতেই একটা প্রশ্ন রয়েছে, মূলত পুলিশ ঠিক কি কারণে তাদেরকে নোটিশ পাঠাচ্ছে? প্রতিবাদ করার জন্য নাকি তাদের প্রতিবাদের ভাষার জন্য? ঠিক কি কারণে? দেখো, তাদের প্রতিবাদের ভাষাটা এমনই ছিল, সেই কারণে নোটিশ পাচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের জানানো যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে এবং চিকিৎসার বাধা, যখন এই ঘটনা হচ্ছিল তখন এমার্জেন্সিতে অনেক রোগী আসছিল, তাদের বিক্ষোভের জন্য রোগীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। কিন্তু প্রতিবাদ তারা হাসপাতাল চত্বরে করছিল, কিন্তু এমার্জেন্সির ভেতরে ঢোকেনি। এমার্জেন্সির ভেতরে যারা ভাঙচুর চালিয়েছে তারা বহিরাগত এবং দুষ্কৃতী, এমনটাই তারা প্রথম থেকে দাবি করছে। কারণ তারা বলেছিলেন, আমরা যে প্রতিবাদ করছি সেই প্রতিবাদ মঞ্চ করেছিলাম, সেই নিজেদের প্রতিবাদ মঞ্চ আমরা কখনো ভাঙবো না। সেগুলো বহিরাগতরা এসেছিলেন এবং তারা প্রতিবাদকারীরা চিহ্নিত করেছিলেন। প্রায় প্রথমে 30 জন এসেছিলেন, তারা মঞ্চ ভাঙচুর করছে, সেখানে রাখা ফ্যান ভাঙচুর করেছে। তারপরে তারা আরো নথি দিয়েছিল পুলিশের কাছে যে প্রায় 150 জন বহিরাগত যাদের দুষ্কৃতী বলা হচ্ছে এসেছিলেন, কিন্তু আন্দোলনকারী বা বিক্ষোভকারী কেউ সেখানে ছিলেন না। তারা জানিয়েছেন যে আমরা যদি এরকম ভাবে সরকারি সম্পত্তি নষ্ট করব, এমার্জেন্সিতে ভাঙচুর করব, তাহলে আমরা প্রতিদিন আমরা এই প্রতিবাদের জন্য ধর্ণা মঞ্চে বসতাম না। কারণ ধর্ণা মঞ্চে বসেছি আমরা, কলকাতা হাইকোর্টকে আমরা সম্মান জানাই এবং সিবিআই এর দাবি করেছিলাম, সেই কারণেই আমরা ধর্ণা মঞ্চে বসেছিলাম। কিন্তু আমরা যদি প্রকৃত আইনকে ভালোবাসি তাহলে আমরা এই কাজ করতাম না। সরকারি সম্পত্তি নষ্ট বা যারা এমার্জেন্সিতে চিকিৎসার জন্য এসেছিল তাদের কখনো বাধা দিতাম না বা এমার্জেন্সি ঢুকে ভাঙচুর। এবং সবচেয়ে বড় কথা অঞ্জন, তোমাকে জানিয়ে রাখি, যে সেমিনার হলে মহিলা ডাক্তারের দেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার হল ভাঙা হয়েছে সেখানে, কারণ সেখানে প্রমাণ লোপাট হবে। প্রতিবাদকারীরা জানাচ্ছে যে আমরা যদি প্রতিবাদ চেয়ে সরকারের দ্বারস্থ হচ্ছি, আদালতের দ্বারস্থ হচ্ছি, তাহলে আমরা কেন প্রমাণ লোপাটের জন্য সেই সেমিনার হলে ভাঙচুর করব? অঞ্জন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে নজর রাখো, নজর থাকছে আমাদের। মূলত যে বিষয় একেবারে তুলে ধরছি আমরা, আপনাদের মনে হতে পারে অনেক দর্শকদের যে হঠাৎ ট্রাইব টিভি বাংলা কেন এই ফুটেজ দেখাচ্ছে, কেন এতদিনের পুরনো ফুটেজ দেখাচ্ছে, অন্তত 3 দিন পেরিয়ে গেছে, তা সত্ত্বেও কেন ট্রাইব টিভি বাংলা এই ফুটেজ দেখাচ্ছে? আপনারা অনেক নিত্য নতুন ফুটেজ দেখতে পারেন, কিন্তু এই ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই জন্য বারবার ট্রাইব টিভি বাংলা দেখাচ্ছে। এই ফুটেজ কোনো রাজনৈতিকতার জন্য নয়, এই ফুটেজ কোনো রাজনীতির জন্য নয়, এই ফুটেজ বারবার মনে করিয়ে দিচ্ছে 14ই আগস্টের সেই রাত, যেই রাতে সব মহিলারা, সব নারীরা, মহিষাসুর মর্দিনী যাদেরকে বলা হয়, আর কিছুদিন পরেই পুজো আসবে, সেই পুজোর ঠিক আগে আগে মহিলারা একত্রিত হয়ে যে লড়াইটা লড়ছিলেন, সেই লড়াইতে এই তাণ্ডব কারা চালালো, সেই ব্ল্যাক ডে বলা যেতে পারে, ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ডে অফ বেঙ্গল, সেই দিনের জন্যে এরা কারা যারা এইভাবে ধ্বংসলীলা চালালো? ঠিক কি দোষ ছিল সেই মহিলাদের? তারা প্রোটেস্ট করছিল, অর্থাৎ দিনের পর দিন দুষ্কৃতীরা তাদের কাজ করে যাবে আর সাধারণ নারীরা তাদের প্রোটেস্টটুকু পর্যন্ত করতে পারবেন না। অর্থাৎ বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ বারণ রয়েছে গোটা দেশে, কোনো জায়গায় বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ কর্মসূচি চলতে পারে না। তাহলে কেন তাদের উপরে এরকম হামলা? যদিও বা এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস নানান রকম কথা বলতে পারে, বিজেপি নানান রকম কথা বলতে পারে, সিপিআইএম নানান রকম কথা বলতে পারে, কংগ্রেস নানান রকম কথা বলতে পারবে, কিন্তু বিশ্বাস করুন সাধারণ মানুষ কোনো রাজনীতি চাইছে না। তার কারণ যে মেয়েটি মারা গিয়েছে তার মা বাবা কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তার মা বাবা কোনো রকম দলমত নির্বিশেষে তার মেয়েকে পড়াশুনো করাবার জন্যে একটি উচ্চ জায়গাতে আরজি করের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতেন না। তারা বিশ্বাস করতেন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছোটোবেলা থেকে ধীরে ধীরে প্রত্যেকটি ছেলে মেয়ে বড়ো হয়, তাদের আস্থা থাকে শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে তাদের আস্থা চলে যাবে এমনটা তার মা বাবা ভাবেনি। আর ঠিক সেই কারণের জন্যই হয়তো আজকের এই পরিস্থিতি তাদেরকে দেখতে হয়েছে, আস্থাই তাদের আস্থা ভেঙেছে। আর সেই আস্থা ভাঙবার পরে বিভিন্ন রাজনৈতিক দলেরা নানান রকম রাজনীতি করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, আবারও বলবো, যারা এই মুহূর্তে শো দেখছেন, বিকেল 5টার শো যারা দেখছেন, ট্রাইব টিভি বাংলা যারা দেখছেন, তাদেরকে বলবো প্লিজ ভুল খবর থেকে বিরত থাকুন। সমাজ মাধ্যমে এরকম অনেক খবর পাবেন যে খবরগুলো সত্যি হয়তো অথেন্টিক নয়। সংবাদ মাধ্যমের ওপর ভরসা রাখুন, যতটুকু সত্য ততটুকুই দেখুন, যতটুকু সত্য নয় অযথা বিভ্রান্তও হবেন না। কাতর আর্জি জানানো হচ্ছে বিভিন্ন মহলের পক্ষ থেকে, কিন্তু প্রশ্ন উঠছে সাধারণ মেয়েদের নিরাপত্তা নিয়ে। পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় নোটিশ তো পাঠাচ্ছেন। পুলিশবাবু শুনতে পাচ্ছেন? ভালো করে শুনুন। যারা প্রোটেস্ট করছে তারা সাধারণ ঘরের ছেলে মেয়েও রয়েছে সেখানে। তারা তাদের প্রোটেস্টটা করছে এই জন্যে যে তাদের বাড়িতেও মেয়ে রয়েছে, বোন রয়েছে, মা রয়েছে, ঠাকুমা রয়েছে, দিদি রয়েছে। বিশ্বাস করুন সেই দিনের সেই রাতে আপনি নিশ্চয়ই সেই ফুটেজ দেখে থাকবেন যেখানে একটি ছোট্ট বাচ্চা, কুড়ি, সেই ছোট বাচ্চা দিনের পর দিন ধরে যাচ্ছে রাস্তা দিয়ে, হাঁটতে হাঁটতে 3টে ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স বলেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। 80 বছরের একজন বৃদ্ধ মহিলা লাঠি হাতে সেই দিনের সেই প্রোটেস্টে অংশগ্রহণ করে তিনিও মোমবাতি হাতে নিয়ে বলছে উই ওয়ান্ট জাস্টিস। আর তারপরেও আপনারা পুলিশ প্রশাসন সেই ধর্ষকদের ধরতে পারছেন না, সেই মার্ডারারদের ধরতে পারছেন না, খুনিদের ধরতে পারছেন না, যারা প্রতিবাদ করছে তাদের বাড়িতেই নোটিশ পাঠিয়ে দিচ্ছেন। এগুলো কি? সমাজ মাধ্যমে এই প্রশ্নগুলো যখন আপনাদের করা হচ্ছে তখন আপনাদের কাছ থেকেও উত্তর অধরা। না কোনো তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি নয়, সিপিআইএম নয়, কংগ্রেস নয়, সব ভুলে যান, সব কিছু ভুলে যান। মনে রাখার চেষ্টা করুন আপনার বাড়িতেও মেয়ে রয়েছে, আপনার বাড়িতেও বোন রয়েছে, আপনার বাড়িতেও দিদি রয়েছে, মা রয়েছে, ঠাকুমা রয়েছে। বিশ্বাস করুন যারা ধর্ষক হয় তাদের কোনো দল থাকে না, তাদের গায়ে একমাত্র একটি বিষয় থাকে, তা হলো নৃশংসতা। আর সেই নৃশংসতার ফল দিনের পর দিন দেখা যাচ্ছে। একটা বিষয় ভালো করে একটু অবজার্ভ করুন, আমরা যখন কথা বলি, আমরা প্রোডাকশন হাউসের মধ্যে যখন কথা বলি, নানান রকম বিষয় তথ্য সামনে আসে, নানান রকম নিউজ সামনে আসে, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনে করবার চেষ্টা করুন। যেদিন এই ঘটনা ঘটলো 9ই আগস্ট, এই ঘটনার ঘটবার পরে 14ই আগস্ট যে প্রতিবাদ কর্মসূচি শুরু হলো, সেই প্রতিবাদ কর্মসূচির পরে একের পর এক ধর্ষণ কাণ্ড সামনে এসছে, শুধুমাত্র বাংলার নয়, দেশের বিভিন্ন প্রান্তে। আর বাংলার মধ্যেই এরকম অনেক ঘটনা সামনে আসছে যে ঘটনাগুলোর হয়তো অথেন্টিক রিপোর্ট কোনো সংবাদ মাধ্যমের কাছে নাও থাকতে পারে, কিন্তু সমাজ মাধ্যমে একেবারে সবার সামনে রয়েছে। প্রশ্ন হচ্ছে যদি সেই ঘটনাগুলো সত্যি হয়ে থাকে, এই প্রোটেস্ট হবার পরে এই ঘটনাগুলো বাড়ছে কেন? যদি সত্যি এই ঘটনাগুলো ঘটে থাকে
তাহলে সেগুলোকে রাজনীতিকরণ করবার চেষ্টা চলছে না তো? সাধারণ মানুষ সাধারণভাবে খেটে খেয়ে তাদের সমাজ মাধ্যমে তাদের সমাজে একসাথে পায়ে পা মিলিয়ে চলবার চেষ্টা করে, কিন্তু প্রশ্ন ওঠে তাদের নিরাপত্তা নিয়ে। একটি বাচ্চা মেয়ে, সে এখনও সমাজের সম্বন্ধে সবটা বোঝে না, কিন্তু এতটুকু বোঝে যে মেয়েরা সেফ নয়। অর্থাৎ আশপাশের প্রত্যেকটি সার্কামস্টেন্সেস অবস্থান দেখে সেই বাচ্চা মেয়েটি রাস্তায় নেমেছিল এবং তিনিও বলছিল, সেও ওই বাচ্চা মেয়েটিও বলছিল, উই ওয়ান্ট জাস্টিস। কিসের জাস্টিসের কথা বলা হচ্ছে? জাস্টিসের কথা বলা হচ্ছে সেই ধর্ষকদের সামনে আনবার কথা। সিবিআই তদন্ত করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান রকম বক্তব্য রাখছেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারা রিলিজ হচ্ছেন, রুদ্রনীল ঘোষ স্টেথোস্কোপের মতো কবিতা লিখছেন, নানান সমাজ মাধ্যমে নানান রকম কিছু লেখা তো হচ্ছে। সমাজ পরিবর্তন হচ্ছে কি? একবার ভেবে দেখবেন। আপনাদের ওপর ছাড়ছি, সমাজ পরিবর্তন হচ্ছে কি? সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক তো দিচ্ছে ডাক্তাররা। শুধুমাত্র ডাক্তার নয়, বিভিন্ন জায়গায় নার্স থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যমে যারা সত্যিই তাদের বাড়ির গণ্ডি পেরিয়ে সাধারণ সমাজের সঙ্গে মেশার চেষ্টা করছে, তাদের রুজি রোজগার মেটানোর চেষ্টা করছে, তাদেরকেও ধর্ষিতা হতে হচ্ছে। বিশ্বাস করুন, যিনি ধর্ষণ হচ্ছেন লজ্জাটা তার নয়, যারা ধর্ষণ করছে লজ্জাটা তাদের হওয়া উচিত। সমাজে এমন কেন দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি হতে পারছে না, যেখান থেকে যারা সত্যিই ধর্ষণ করছে, যারা সত্যিই ধর্ষণ করে খুনের চেষ্টা করছেন, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছেন, তাদের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি কেন হচ্ছে না? সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম এই প্রশ্ন বারবার করে যাবে, অন্তত অঞ্জন এই প্রশ্ন করে যাবে ট্রাইব টিভি বাংলা থেকে। যারা ধর্ষক, যারা খুনি, তাদের অবিলম্বে শাস্তির দাবি তুলছে সমাজ মাধ্যম। সংবাদ মাধ্যমও তার জন্য আমরণ চেষ্টা করে যাচ্ছেন। সংবাদ মাধ্যমের কর্মীরাও বারবার আহত হচ্ছেন। প্রশ্ন কেন? সমাজের কালো অধ্যায়গুলো কবে পাল্টাবে? সমাজের কালো অধ্যায়গুলো কবে হোয়াইট স্ক্রিনে আসবে এবং সবার কাছে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার এক জায়গা তৈরি হবে? মহিলারাও রাতের বেলা সেফলি তাদের বাড়িতে পৌঁছতে পারবে। মা বাবা ফোন করবার পরে তাদেরকে এটা শুনতে হবে না যে মা বা বাবা আমরা খারাপ রয়েছি। শেষ অবধি এই প্রশ্নগুলো করে যাব, কিন্তু যে বিষয়ের দিকে আরও একবার নজর রাখতে হচ্ছে। আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি আপনাদেরকে বলছি বারবার করে, আপনারাও জানেন। প্রতিবাদের ঢেউ পৌঁছেছে সারা দেশের আনাচে কানাচে। এই আবহেই বুধবার স্বাধীনতার মধ্যরাতে আরজিকরে দুষ্কৃতী হামলা, ভাঙচুর করা হয় এমার্জেন্সি বিভাগ, জানিয়ে ফের নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হাসপাতালে ডিওয়াইফাই এর পতাকা নিয়ে সিপিএম এবং বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে বলে দাবি করেন। তারপরেই শনিবার আরজিকরে ভাঙচুরের ঘটনায় ডিওয়াইফাই এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সংগঠনের 7 নেতা নেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব করা হয়। যদিও শুক্রবারই মীনাক্ষী দাবি করেছেন ডিওয়াইএফআই এর কোনো কর্মী 14 তারিখ মাঝরাতে ভাঙচুরের সঙ্গে যুক্ত ছিলেন না। তার দাবি, হাসপাতালের মূল গেটের বাইরে রাস্তায় তাদের পতাকা লাগানো ছিল, সেখান থেকে কেউ পতাকা নিয়ে ভেতরে প্রবেশ করে। এমনকি ডিওয়াইএফআই এর পতাকা বড়বাজারে বিক্রি হয় বলে দাবি করেন মীনাক্ষী। ভাবতে পারছেন কি বিস্ফোরক দাবি করছেন একজন ডিওয়াইএফআই এর নেত্রী? মীনাক্ষী তিনি এই মন্তব্য করছেন, বিস্ফোরক দাবি করছেন ডিওয়াইএফআই এর পতাকা বড়বাজারে বিক্রি হয় বলে দাবি করেন মীনাক্ষী। এই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে বাকযুদ্ধ, বাক বিতণ্ডা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মীনাক্ষী মুখোপাধ্যায় এই নিয়ে কি বলেছে সরাসরি আপনাদের পাশাপাশি রাখছি, তারপর আসছি আরো কিছু আলোচনায়, শুনুন। সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন? সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন? হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন? যা ঘটেছে তা তো গোটা রাজ্যের মানুষের কাছে আছে। আমরা তো ডিওয়াইএফআই, এসএফআই, অ্যাডভা, আমরা তো 15 তারিখ আর্লি মর্নিং আমরা আমাদের ফেসবুক পেজ থেকে আমরা পোস্ট করেছি
যে যারা আরজি কর হসপিটাল ভাঙচুরের সাথে যুক্ত হলো তারা এই সভ্য সমাজের কেউ হতে পারে না। যারা সভ্য সমাজের নয় তাদেরকে প্রোটেকশন কে দিচ্ছে? আমাদের পতাকা আমাদের অফিসে পাওয়ার একমাত্র ঠিকানা নয়। আমাদের পতাকা কলকাতার বড় বাজারের দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই তখন দায়বদ্ধতার সাথে কাঁধে নিই। হসপিটালকে বাঁচায়, মানুষকে বাঁচায়, রোগীকে বাঁচায়, লড়াই করার জন্য শয়ে শয়ে আমাদের কমরেডরা খুন হয়েছে, শহীদ হয়েছে। আমরা আমাদের ঝান্ডার দায়িত্ব, তার ভার, তার ওজন আমরা জানি, বইতে শিখেছি। আরো অনেকে তৈরি হচ্ছে বওয়ার জন্য। আর যারা এটাকে ভাঙতে যাচ্ছে, পৌলবী বিকাশ রেডি যারা আছে তাদের পরিচয় কি আমরা জানি না। যিনি বলছেন যে পতাকা দেখা গেছে, তাহলে সেই পতাকা যিনি বলছেন তাকে প্রমাণ করতে হবে, তাকে।